ফিল্মের শুরুতেই আমরা পার্সা ইভানাকে দেখতে পাই। এই গল্পে তার নাম থাকে লিজা। লিজা তখন একটি বাসায় ঢুকে রাশেদ নামের একজনের খোঁজ করতে থাকে। খোঁজ করতে করতে লিজা পুরো বাড়িতেই কারো উপস্থিতি না পেয়ে টয়লেটের দরজা খুলতেই আকস্মিক কিছু একটা দেখতে পায়, যা দেখে লিজা খুবই অবাক হয়ে যায় এবং তাড়াহুড়া করে এই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর লিজা তার বাড়িতে চলে আসে এবং বাড়ি থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এবং অ্যাকুরিয়ামে থাকা নিজের প্রিয় মাছগুলোকে কয়েকদিনের খাবার দিয়ে চলে যায়। এরপর আমরা পরিচিত হই একজন স্বনামধন্য প্রাইভেট ডিটেকটিভের সঙ্গে, যার নাম মির্জা গোলাম হাফিজ। বয়স 50 ঊর্ধ্ব, আর এই চরিত্রে অভিনয় করেছে মোশাররফ করিম। সিনেমার নায়িকা থেকে শুরু করে সাধারণ মানুষের সকল সমস্যার সমাধান বের করে দেয় এই মির্জা। তবে তার কাছে সবচেয়ে বেশি আসে স্বামীরা। এসব স্বামীরা মূলত ওনাদের স্ত্রীর বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের ব্যাপারে তদন্ত করার জন্য মির্জা সাহেবকে ভাড়া করে। আর এসব কিছুর কারণেই বিয়ের উপর থেকে মির্জার মন উঠে গেছে। তবে তার 3 বোন সবসময় চেষ্টা করে ভাইকে বিয়ে দেওয়ার। নতুন কোনো সুন্দরী মেয়ে ক্লায়েন্ট বাসাতে আসলেই তারা চেষ্টা করে তাদের ভাবি বানানোর। অনুরূপ আজকেও একটা সুন্দরী মেয়ে ক্লায়েন্ট আসে মির্জা সাহেবের কাছে। এই মেয়েকে দেখেই মির্জা সাহেবের 3 বোনই পছন্দ করে। তবে এই মেয়েটা দেখতে হুবহু লিজার মতোই। তবে মেয়েটা ভেতরে আসতেই 3 বোন মেয়েটির নাম জানতে চায়। তখন মেয়েটি জানায় তার নাম লুনা। 3 বোনের কাছে মেয়েটা সহজ সরল বলে মনে হয়। তারা ভাবে এই মেয়েকে তাদের ভাইয়ের সাথে অনেক ভালো মানাবে। এরপর তারা লুনাকে মির্জা সাহেবের চেম্বারে নিয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করতেই সেখানে মির্জা সাহেব চলে আসে। এরপর লুনা জানায়, আমি আমার এক বন্ধুর কাছ থেকে খোঁজ নিয়ে আপনার কাছে এসেছি। আমি খুবই বিপদের মধ্যে আছি, আমাকে প্লিজ সাহায্য করুন। তখন মির্জা সাহেব বলে, আমি প্রাইভেট ডিটেকটিভ, সমস্যার সমাধান করাই আমার কাজ। আপনি আপনার সমস্যার ডিটেলস বলুন। তখন লুনা জানাই, আমি আর আমার মা সিলেটের গ্রামের বাড়িতে থাকি, আর আমার যমজ বোন লিজা একা এখানেই থাকে। এখানে ও চাকরি করে, কিন্তু গত 3 দিন ধরে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢাকায় আমার পরিচিত তেমন কেউ নেই, তাই থানা পুলিশ না করেই সরাসরি আপনার কাছে এসেছি। তখন মির্জা তাদের 2 বোনের নাম এবং ঠিকানা নোট করে রাখে এবং লিজার ছোট একটা ছবি চাই। তখন লুনা জানাই, আমরা তো যমজ, আমার বোন দেখতে আমারই মতন। এরপর লুনা তার আর তার বোনের ছবি মির্জা সাহেবকে দেখায়। এরপর মির্জা সাহেব কেসটা নিয়ে নেয় এবং সে জানায় এই ইনভেস্টিগেশনের জন্য প্রতিদিন সে 10,000 টাকা ফিস নেবে। তখন লুনা তার বোনকে খুঁজে পাওয়ার জন্য সেই টাকা দিতে রাজি হয়ে যায় এবং আজকের পেমেন্টটা সে অগ্রিম করে দেয়। এরপর আমরা একটা গ্যাংকে দেখতে পাই। এই গ্যাংটা মূলত নাইট ক্লাবের মাদক চোরাচালানকারী গ্যাং। সেই গ্যাংয়ের এক গুন্ডার হাতে আমরা একটা ব্যাগ দেখতে পাই, আর সেই ব্যাগ থেকে বের হয় লিজা রহমানের আইডি কার্ড। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তাদের কোনো একটা মহামূল্যবান জিনিস ছিল সেই ব্যাগে, যে ব্যাগটা লিজার সঙ্গে বদলে গেছে। তাদের জিনিস চলে গেছে লিজার কাছে, আর লিজার ব্যাগ এখন তাদের কাছে। তাই তারা এখন হন্য হয়ে খুঁজছে লিজা রহমানকে। তবে লিজার ছবি দেখে একজন লিজাকে চিনে ফেলে আর বলে, এই মেয়েটির সাথে তো রাশেদের সম্পর্ক। তখন তাদের নেত্রী বলে, রাশেদ ওর গিটার বাজানো বাদ দিয়ে আমাগো ধান্দায় হাত দিছে, গিটারের তার পেঁচাইয়া ওর গলাটা কাইটটা দিব। এরপর আমরা মির্জার 3 বোনকে দেখতে পাই। তারা মির্জাকে পটানোর চেষ্টা করে যাতে মির্জা সেই মেয়েকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু মির্জার মাথায় ছিল কেস সমাধান নিয়ে। তাই সে বেরিয়ে পড়ে নিখোঁজ লিজার খোঁজ বের করতে। এরপর মির্জা লিজার বাসার নিচে আসতেই এক রিক্সাওয়ালাকে রাস্তায় হিসু করতে দেখে। তখন মির্জা মুরব্বি মুরব্বি উহ উহ বলে ওঠে। অতঃপর সেই লোকটি চলে যায়। এরপর মির্জা বাড়ির দারোয়ানকে ভয় দেখিয়ে বলে, আগামী শুক্রবার কমিশনারের বাড়িতে এলাকায় সবাইকে নিয়ে মিটিং হবে, তোমাকেও থাকতে হবে, বাড়ির মালিককেও থাকতে হবে, ভাড়াটিয়াকেও থাকতে হবে, তাই সাইড দাও, খবরটা দিয়ে আসি। এসব কথা বলে মির্জা সাহেব উপরে ওঠে এবং সরাসরি লিজার রুমে চলে আসে। তবে ভিতরে আসতেই 2 জন গুন্ডা মির্জাকে মারধর করে। মূলত ওই গুন্ডারাও লিজাকে খুঁজতে এখানে এসেছে। এরপর গুন্ডারা মির্জার কাছে নাম এবং এখানে আসার কারণ জানতে চায়। তখন মির্জা তাদেরকে জানায় লিজার কাছে সে 2 লক্ষ টাকা পায়, আর সেই টাকার খোঁজে সে এখানে এসেছে। তখন গুন্ডা তাকে মেরে এখান থেকে চলে যায়। এরপর মির্জা ধীরে ধীরে উঠে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে, কিন্তু সে কোনো প্রমাণ পায় না। তাই সে আর বেশি কিছু খোঁজাখুঁজি না করে শুধুমাত্র অ্যাকুরিয়ামে থাকা মাছগুলোকে কিছু খাবার দিয়ে বের হয়ে যায়।
এরপর মির্জা অনুসন্ধান করে লিজার অফিস খুঁজে বের করে এবং সেখানে এসে কথা বলে জানতে পারে লিজা 3 দিন আগে দুপুরবেলা নেহাকে বলে অফিস থেকে বের হয়। এরপর লিজা আর অফিসে আসেনি, ফোনেও পাওয়া যাচ্ছে না। এরপর অফিস কর্মকর্তা জানায়, আপনি ওর সহকর্মী নেহার সাথে কথা বলুন, নেহা আপনাকে আরো কোনো তথ্য দিলেও দিতে পারে। এরপর মির্জা নেহার সাথে কথা বলে। এই নেহা লিজার খুবই ঘনিষ্ঠ একজন কলিগ। নেহা তখন মির্জাকে জানায় 3 দিন ধরে লিজা অফিসে আসছে না, এমনকি তার ফোনও বন্ধ। তবে লিজার একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম ছিল রাশেদ। তারা মাঝে মাঝেই ক্লাব 29-এ যেত। একদিন আমাকে ওখানে নিয়েও গিয়েছিল। রাশেদের সাথে লিজার খুবই গভীর সম্পর্ক ছিল। তারা একসাথে পার্টি করত, মদ খেত, নাচানাচি করত, ঘনিষ্ঠ হতো। এরপর মির্জা সাহেব ক্লাব 29-এ আসে এবং মির্জা এক ক্লিনারকে কিছু টাকা ঘুষ দিয়ে রাশেদের ব্যাপারে জানতে চায়। তখন সেই ক্লিনার জানায়, রাশেদ ভাই তো এই ক্লাবে গিটার বাজায়। তখন মির্জা তাকে আরো 1000 টাকা ঘুষ দেয় আর রাশেদের ঠিকানাটা নিয়ে নেয়। সেখান থেকে রাশেদের বাসায় আসতে আসতে তার অনেক রাত হয়ে যায়। এরপর মির্জা দারোয়ানের চোখকে ফাঁকি দিয়ে বাসায় ঢুকে পড়ে, কিন্তু রুমের ভেতরে সে কাউকেই দেখতে পায় না। তবে এরপর সে বাথরুমের দরজা খুলতেই দেখতে পায় একটা ভয়ঙ্কর লাশ। যে লাশটা মারার পর কেউ একজন তার পুরো চেহারা পুড়িয়ে দিয়েছে। তখনই সে থানায় ফোন করে বিষয়টি জানায়। এরপর সেখানে পুলিশ লাশটা ময়না তদন্তের জন্য নিয়ে যায় আর মির্জা সাহেবকে নানান কথা শোনায়। এতে আমরা বুঝতে পারি এরকম প্রাইভেট ডিটেকটিভদের পুলিশ ভালো চোখে দেখে না। আর এর কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রে তারাই কেসের তদন্ত করে সমস্ত ক্রেডিট নিজেরাই নিয়ে যায় আর মিডিয়ার কাছে পুলিশকে হাসির খোরাকে পরিণত করে। যেহেতু ক্রাইম স্পটে মির্জা সাহেবকে প্রথম দেখা গিয়েছে, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এদিকে মির্জা এত রাতেও বাড়ি ফিরে না আসায় তার 3 বোন খুবই দুশ্চিন্তায় পড়ে যায় এবং তারা মির্জা সাহেবের লাস্ট লোকেশন দেখে থানায় চলে আসে। তারা 3 বোন থানায় আসার পর ওসি সাহেব মির্জাকে কিছু জিজ্ঞাসাবাদ করে। উনি মির্জা সাহেবের কাছে জানতে চাই মির্জা সাহেব কেন গিয়েছিল রাশেদের বাসায়, রাশেদের বাসার খোঁজ সে কিভাবে পেল। তখন মির্জা সাহেব পুরো ঘটনাটাই ওসিকে খুলে বলে। তবে ওসির কাছে বিষয়টা রহস্যজনক মনে হয়। সে বুঝতে পারে না লুনা থানায় না এসে তার বোনের খোঁজ পেতে কেন মির্জার কাছে গেল। যাই হোক, এরপর ওসি মির্জাকে ছেড়ে দেয়। তবে সে পুলিশকে জানিয়ে দেয় মির্জাকে চোখে চোখে রাখতে। এরপর মির্জা থানা থেকে বের হয়ে বুঝতে পারে তাদের পেছনে সেই গুন্ডা বাহিনীরা ফলো করতে শুরু করেছে। এই গুন্ডারা লিজাকে খোঁজার জন্য পাগল হয়ে উঠেছে। সেই সাথে তারা এটাও জানতে চাচ্ছে লিজার সাথে মির্জার কি সম্পর্ক, তাই তারা মির্জাকে ফলো করে। তবে মির্জা কিছুক্ষণ গাড়ি এগলি ওগলি চালিয়ে বিভিন্ন কায়দায় গুন্ডাদের পথভ্রষ্ট করে। গুন্ডারা আর তাকে ফলো করতে পারে না। তাদের দলের এই নেত্রীর নাম ছিল পারভিন। সেই ব্যাগে অনেক দামি কোনো একটা জিনিস ছিল আর সেই জিনিসটার জন্য তার বিদেশি বায়ার অনেক চাপ দিতে থাকে। আর এরপর যখন সে জানতে পারে রাশেদ মারা গেছে, তখন সে আরো রেগে যায়, কারণ একমাত্র রাশেদই জানতো তার চুরি যাওয়া মালগুলো কোথায় আছে আর লিজাকেই বা কোথায় পাওয়া যাবে। তবে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি রাশেদ হত্যার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয়। তাহলে একটা প্রশ্ন থেকেই যায় যে রাশেদকে আসলেই বা মারল কে। তবে যেহেতু এখন রাশেদ নেই, তাই পারভিন বলে যেভাবেই হোক তোরা লিজাকে খুঁজে বের কর, ওই মাল আমার লাগবেই। এরপর মির্জা রাতের বেলায় এই ক্লাব 29-এ আসে এবং এখানে এসে নাফা নামের সেই দলের একজনের এক কোণে বসে গল্প করতে থাকে। এখানে তারা গল্পে গল্পে টাকিলা খেতে থাকে। তবে এই মেয়েটি টাকিলা খেলেও মির্জা মুখে নিয়ে আবার ফেলে দিচ্ছিল সেই ড্রিঙ্কসটা। তার টার্গেট ছিল নাফাকে সে মাতাল করে তার কাছ থেকে কিছু তথ্য বের করে নেবে। তবে এর আগেই সেই গুন্ডারা মির্জাকে দেখে ফেলে এবং মির্জার দিকে এগিয়ে আসে। মির্জাও তাদেরকে দেখে ভয় পেয়ে দৌড়ে পালাতে চায়, কিন্তু সে পালাতে না পেরে ওয়াশরুমে লুকাতে চায়। তবে তারা তাকে ওয়াশরুমে আটকে ফেলে। তবে পারভিন পুরো ঘটনা শুনে মির্জাকে ছেড়ে দিতে বলে, কারণ মির্জার মাধ্যমে তারা লিজাকে খুঁজে বের করতে পারবে। তবে মির্জাকে ছাড়ার আগে তারা জোর করে অনেক মদ পান করিয়ে দেয়। মাতাল অবস্থায় রাস্তা থেকে মির্জাকে পুলিশ থানায় নিয়ে আসে। তবে পরদিন সকালে ওসি সাহেব মির্জার কাছ থেকে সব ঘটনা শুনে তাকে ছেড়ে দেন। তবে একটা শর্ত দেয়, আর সেটা হলো এই কেস সংক্রান্ত সব তথ্য সবার আগে তাকেই দিতে হবে। অনেকদিন ধরে তার নজর ক্লাব 29-এর দিকে। সেখানে সে তার গোপন সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছে এই ক্লাবে অনৈতিক অনেক কাজ হয়, কিন্তু প্রমাণের অভাবে সে ধরতে পারেনি। এরপর মির্জার কাছ থেকে লুনার ঠিকানাটা নিয়ে নেয়। এদিকে মির্জা থানায় থাকার সময়
লুনা আবারও তার বাড়িতে এসে মির্জার সাথে দেখা করতে চায়। তবে মির্জাকে না পেয়ে তার বোনদের কাছে মির্জার পারিশ্রমিকের টাকা এবং একটা চিরকুট রেখে চলে আসে। এরপর মির্জা বাড়িতে আসলে সেই চিরকুটে দেখে লুনা তাকে একটা ক্যাফেতে বিকাল 5টায় দেখা করতে বলেছে। অন্যদিকে ওসি সাহেব মির্জাকে ফোন করে জানায় সিলেটে তারা খোঁজ নিয়ে দেখেছে সেই ঠিকানাটা আসলে ভুয়া। এতে আমরা বুঝতে পারি লুনা মির্জাকে মিথ্যা ঠিকানা দিয়েছে। সেদিন বিকেল 5টায় একটা ক্যাফেতে লুনার সঙ্গে দেখা করে মির্জা। লুনা তার কাছে তার বোনকে খোঁজার আপডেট জানতে চায়। তবে এতক্ষণে ডিটেকটিভ মির্জা বুঝে ফেলেছে এই ঘটনার মূল নায়ক এই লুনা। লুনাই লিজা, আবার লিজাই লুনা। তার কোনো যমজ বোন নেই। লিজাও তখন আর কোনো উপায় না দেখে সব সত্যি কথা স্বীকার করে নেয় আর ঘটনা চলে যায় অতীতে। মূলত এই লিজা ক্লাবে এসে গান শুনে রাশেদের প্রেমে পড়ে গিয়েছিল। এরপর থেকে তারা প্রায়ই সেই ক্লাবে পার্টি করত। সেদিন রাতে পার্টিতে মাতাল অবস্থায় লিজার সঙ্গে ধাক্কা লাগে পারভিনের, ফলে দুজনের ব্যাগই মাটিতে পড়ে যায়। বিষয়টা তখন রাশেদ সামলে নিয়ে ব্যাগটা তুলে লিজার হাতে দেয়। এরপর পার্টি শেষ হলে সকালে লিজা ঘুম থেকে উঠে দেখে তার ব্যাগের ভেতরে তার ব্যাগের কোনো জিনিসপত্রই নেই। সে তখন অবাক হয়ে ব্যাগের ভেতরটা দেখতে থাকে। এরপর সে আরেকটি ছোট্ট ব্যাগে অনেকগুলো ডায়মন্ডের টুকরা খুঁজে পায়। এরপর লিজা যখন তার বয়ফ্রেন্ডকে বিষয়টা জানায় তখন সে বুঝতে পারে সবটাই ছিল রাশেদের চক্রান্ত। মূলত রাশেদ সেই ক্লাবে দীর্ঘদিন যাবৎ গিটার বাজায় এবং সে একদিন বুঝতে পারে যে পারভিনের দল বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত। তারপর সে খবর পেয়েছিল ওই দিন পারভিনের একটা হীরা চোরাচালানের খবর রয়েছে, আর এই খবরটা পেয়ে সে পারভিনের ব্যাগের মতো দেখতে হুবহু আরেকটা ব্যাগ সে তার গার্লফ্রেন্ড লিজাকে কিনে দেয়। এরপর পারভিন যখন ক্লাবে আসতে থাকে ঠিক তখনই রাশেদ লিজার হাত ধরে টেনে এমন ভাবে নিয়ে যায় যাতে পারভিনের সঙ্গে সে ধাক্কা খায়। আর যেহেতু পারভিন এবং লিজার ব্যাগ দেখতে একই রকম, সেই সুবাদে রাশেদ পারভিনের ব্যাগটা চেঞ্জ করে নেয়। রাশেদের আসল মাস্টার প্ল্যান হলো এখন সে হীরাগুলো নিয়ে পালিয়ে যাবে এবং সে সেগুলো বিক্রি করে রাজকীয় জীবন যাপন করবে। লিজা তখন তাকে এসব করতে বাধা দেয় আর বলে সে কখনোই চোরাই মাল বিক্রি করে নিজের জীবন অতিবাহিত করতে চায় না। রাশেদ তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও লিজা এমনটা করতে রাজি হয় না। আর লিজার এই মনোভাব বুঝতে পেরে কৌশলে রাশেদ তাকে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর লিজার জ্ঞান ফিরলে সে রাশেদের বাসায় যায় এবং টয়লেটে পড়ে যাওয়া অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। তখন সে কি করবে কিছুই বুঝতে পারে না। তবে সে চেয়েছিল রাশেদ মারা যাবার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হোক। এজন্যই সে নিজেকে লিজার যমজ বোন পরিচয় দিয়ে ডিটেকটিভ মির্জা সাহেবের কাছে এসেছিল। সে জানত মির্জা সাহেব ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এবং এর আসল ঘটনা বের করবে। এরপর আমরা দেখি পারভিনের সেই গুন্ডা বাহিনীরা মির্জাকে ফলো করতে করতে সেই ক্যাফেতে চলে আসে এবং লিজা ও মির্জাকে উঠিয়ে নিয়ে যায়। তবে তাদের পেছনেই আমরা বাইকে বসে থাকা পুলিশের একজন সোর্সকেও দেখতে পাই। এদিকে পারভিনের লোকজন নিজেদের ডেরায় লিজা এবং মির্জাকে আটকে রাখে। তবে তারা পরীক্ষা করে দেখতে পায় লিজার ব্যাগে যে ডায়মন্ড আছে তার সবগুলাই নকল। আসল ডায়মন্ড কোথায় আছে সেটা জানার জন্য তারা তাদেরকে চেপে ধরে, আর সেই মুহূর্তে চারপাশ দিয়ে সাইরেন বাজিয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তাদেরকে আটক করে। পারভিন তখন মির্জাকে জিম্মি করে পালানোর চেষ্টা করে, কিন্তু এই মির্জা ছিল খুবই ভয়ঙ্কর। সে খুব সহজেই পারভিনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর পারভিনের গ্যাংকে চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করা হয়। কিন্তু সবার কাছে একটা প্রশ্ন যে আসল ডায়মন্ডগুলো তাহলে কোথায় গেল। সে সময় থানায় বসে ডিটেকটিভ মির্জা সকল রহস্যের জট খোলে। এরপর আমরা দেখি পুলিশ রাশেদের বাড়িতে খুঁজে পাওয়া সেই লাশের ডিএনএ টেস্ট করেছে এবং তারা জানতে পেরেছে যে এই লাশটা রাশেদের নয়। মির্জা তখন কিছুক্ষণের মধ্যেই এই কেসের আসল ঘটনা কল্পনা করে। সেভাবেই রাশেদ যখন বুঝতে পারে যে লিজাকে এই ডায়মন্ড চুরির সঙ্গে সংযুক্ত করা যাবে না, তখন সে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর আসল ডায়মন্ডগুলো লিজার বাড়িতেই কোথাও একটা লুকিয়ে রাখে, আর সে নিজের বাড়িতে গিয়ে কোনোভাবে একটা লাশ জোগাড় করে সেই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে আসে, যাতে এমন মনে হয় যে রাশেদকে কেউ মেরে ফেলেছে। রাশেদ এই কাজগুলো করছে যাতে পারভিনের লোকেরা মনে করে রাশেদ মারা গেছে, তাই তাকে আর খোঁজার চেষ্টা করবে না। অন্যদিকে আসল ডায়মন্ডগুলোও সে নিজের কাছে রাখে, যাতে সে ধরা পড়ে গেলেও তার কাছে থাকা আসল ডায়মন্ডগুলো কেউ না নিতে পারে। পরে সুযোগ বুঝে সে লিজার বাসা থেকে আসল ডায়মন্ডগুলো নিয়ে নিতে পারবে। সে খুব ভালো করেই জানে যে ডায়মন্ড না পাওয়া পর্যন্ত পারভিনের লোকেরা
লিজাকে ছাড়বে না এবং খুব তাড়াতাড়ি হয়তো তারা লিজাকে মেরে ফেলবে। সেই সুযোগে সে সহজেই লিজার বাসা থেকে আসল ডায়মন্ডগুলো বের করে আনতে পারবে। পুলিশ তখনই সেই ডায়মন্ড খুঁজতে লিজার বাসাতে আসে। লিজার বাড়ি এর আগেও পারভিনের গুন্ডা বাহিনী তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু তারা কোনো ধরনের ডায়মন্ড পায়নি। তাহলে এখন প্রশ্ন থেকেই যায়, আসল ডায়মন্ডগুলো কোথায় লুকিয়ে রেখেছিল সে? এই প্রশ্নেরও সঠিক উত্তর দেয় এই মির্জা সাহেব। মির্জা সাহেব যেদিন প্রথম লিজার বাসাতে এসেছিল সেদিনই সে ডায়মন্ড দেখতে পেয়েছিল। রাশেদ পালিয়ে যাওয়ার আগে সেই ডায়মন্ডগুলোকে রেখেছিল লিজার অ্যাকুরিয়ামের ভেতরে। মির্জা সেদিন বাড়ি থেকে বের হওয়ার সময় অ্যাকুরিয়ামের মাছগুলোকে খাবার দিতে গেলেই তার চোখ পড়ে যায় সেদিকে। এরপর মির্জা সেই ডায়মন্ডগুলোকে তুলে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। আর এভাবেই ডিটেকটিভ মির্জা গোলাম হাফিজ সলভ করে ডায়মন্ড চোরাচালানের কেসটি। কেস সলভ করার কিছুদিন পর তার পুরো পরিবার নিয়ে পাত্রী দেখতে আসে মির্জা। পাত্রীকে দেখার কিছুক্ষণ আগে তার ফোনে রাশেদের কল আসে এবং রাশেদ মির্জাকে থ্রেট দিয়ে বলে যে তার ডায়মন্ড চুরি করার মূল প্ল্যানটা সে নষ্ট করে দিয়েছে, আর এর ফল খুব শীঘ্রই মির্জাকে পেতে হবে। এরপরে মির্জা আর তার বোনেরা অবাক হয়ে দেখতে পায় তাদেরকে যে পাত্রী দেখানোর জন্য আনা হয়েছে সেই পাত্রী দেখতে অবিকল লিজার মতো, যে নিজেকে পরিচয় দেয় লুসি হিসাবে। তবে শেষ মুহূর্তে এসে মির্জাকে লুসি চোখ টিপ দেয়। এতে আমরা বুঝতে পারি রহস্য আরো আছে, যা হয়তো আমরা ক্লাব 29-এর নতুন গল্পে দেখতে পারবো। তো আজকের এই রহস্যময় গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।